আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 5। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের ফুল প্লেলিস্ট লিঙ্ক তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। এছাড়া আজকের ক্লাসের লেকচার নোটের পিডিএফটিও তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান কত। তো এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, এল হসপিটাল দিয়েও করতে পারি, আবার নর্মাল নিয়মে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে করতেছি। লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 2 থিটা। আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 1 - cos 2 থিটা। এর সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। অর্থাৎ যখন এইখানে 2 থিটা থাকবে তখন এখানে হবে শুধু থিটা, আর যদি এখানে থিটা হতো তাহলে এখানে থিটা বাই 2 হবে, অর্থাৎ এক্ষেত্রে কোণটা অর্ধেক হয়ে যায়। তো বুঝতেই পারতেছো এখানে এক্স রয়েছে, তাহলে আমাদের সূত্রের মধ্যে হবে 2 sin স্কোয়ার এক্স বাই 2, কোণটা অর্ধেক হয়ে গেল, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা লিমিটের একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। তবে এর একটি শর্ত আছে, শর্তটি হচ্ছে এইখানে এক্সের যদি কোনো সহগ থাকে সেই সহগটা নিচেও হতে হবে। আচ্ছা, এবার আমরা চাইলে এবার এই 2টাকে বের করে দিতে পারি, তাহলে বাইরে লিখতেছি 2 আর ভিতরে থাকবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 আর নিচে রয়েছে এক্স। তো দেখতেই পাচ্ছ এখানেও স্কোয়ার রয়েছে, এখানেও স্কোয়ার রয়েছে, তো আমরা কিন্তু চাইলেই এখানে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার একটু আগে যেটা বলেছিলাম যে সাইনের যদি এক্সের কোনো সহগ থাকে তাহলে নিচেও এক্সের ওই সহগটাই বানাইতে হবে। তো এখানে এক্সের সহগ হচ্ছে হাফ, এজন্য আমরা এখানেও হাফ বানাবো। তাহলে খেয়াল করো এটা কিন্তু স্কোয়ারের ভিতরে রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু নিচে 1/4 এনেছি। হাফের স্কোয়ার হচ্ছে 1/4, তাহলে আমরা হরের মধ্যে 1/4 এনেছি। তো ব্যালেন্স করার জন্য এখানে 1/4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এরপর 2 ইন্টু এতটুকের মানকে আমরা বলতে পারি 1 স্কোয়ার, আর 1 কি স্কোয়ার করলে 1ই হয়, ইন্টু 1/4। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 আর 4 কাটলে নিচে 2 থাকে, তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পেলাম হাফ। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। 2 নাম্বার এমসিকিউতে এসেছে বৃত্ত থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বৃত্তে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 সরল রেখা দ্বারা খণ্ডিত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কোনটি হবে। আচ্ছা, আমরা এটা স্টেপ বাই স্টেপ সলভ করব। ফার্স্টে আমাদের বলা রয়েছে যে এই বৃত্তে এই সরলরেখা দ্বারা খণ্ডিত জ্যাকে ব্যাস ধরতে হবে। তাহলে ফার্স্টে আমরা যে কাজটা করব, তাহলে বৃত্তের সমীকরণের এই রেখাটা হচ্ছে জ্যা। তো এই জ্যা এই বৃত্তকে যেই অংশগুলোকে ছেদ করে সেই ছেদবিন্দুটা আমরা ফার্স্ট অফ অল বের করব। তো আমাদের যে রেখার সমীকরণ সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি ওয়াই সমান সমান -1কে এ পাশে পাঠালে +1 প্লাস এক্সকে এই পাশে পাঠালে মাইনাস এক্স। এবার এই মানটা আমরা বৃত্তের সমীকরণে বসিয়ে দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসাচ্ছি 1 - এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে সলভ করলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশে ছিল 1। তো এবার বুঝতে পারতেছো আমরা এই 1 এবং এই 1 কেটে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার করলে আমরা পাবো 2x স্কোয়ার, এরপর আছে -2x। যেহেতু 1 কাটা গিয়েছে তাহলে এক পাশে 0 থাকবে। এবার আমরা সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0। আচ্ছা, এবার আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। তো এক্স কমন নেওয়া হলে লাইনটা হয় এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো যেহেতু দুইটা রাশির গুণফল 0 এসেছে, আমরা বলতে পারি হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা কিন্তু এক্সের দুটো মান পেয়ে গিয়েছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এবার আমরা ওয়াইয়ের মানটা
এখান থেকে বের করব। ওয়াই সমান ছিল 1 মাইনাস এক্স, তাহলে একবার 0 বসাবো, তাহলে পাবো 1। আরেকবার ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্সের জায়গাতে 1 বসাবো, তাহলে 1 মাইনাস 1 করলে আমরা পাবো 0। আচ্ছা, তাহলে আমাদের যে দুইটা ছেদবিন্দু ছিল সেই দুইটা ছেদবিন্দু আমরা পেয়ে গেলাম। একটা ছেদবিন্দু হচ্ছে 0,1, আরেকটা হচ্ছে 1,0। তো একটা ছেদবিন্দুকে আমরা বলতে পারি 0,1, আরেকটাকে বলতেছি 1,0। এবার দেখো প্রশ্ন বলেছিল আমাদের যে জ্যা, এই জ্যাটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, অর্থাৎ এটাকে আমরা ব্যাস ধরবো, এরপর নতুন একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে আমাদের এই দুটো যে ছেদবিন্দু সেই দুটো ছেদবিন্দু কিন্তু নতুন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হবে। আর দুইটা বিন্দু অর্থাৎ ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় জানা থাকলে বৃত্তের সমীকরণ বের করা যে সূত্র সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, যেখানে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলো হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু। তো এগুলো কিন্তু আমরা জানি। এবার জাস্ট সমীকরণের মধ্যে এই বিন্দুগুলো আমরা বসিয়ে দিব। তাহলে আমরা পাই এক্স মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে 0 ইন্টু এক্স মাইনাস এক্স টু হচ্ছে 1 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সেটা হচ্ছে 1 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। তো দেখতেই পাচ্ছ ওয়াই টু এর মানটা হচ্ছে আমাদের 0। সবগুলো মান বসিয়ে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 0। এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। তো এখানে হচ্ছে শুধু এক্স দ্বারা যদি গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 অর্থাৎ এক্স, তারপর প্লাস ওয়াই ইন্টু ওয়াই তাহলে পাবো ওয়াই স্কোয়ার, এরপর মাইনাস ওয়াই ইন্টু 1 তাহলে পাবো মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। আমাদের অঙ্ক শেষ। এবার জাস্ট এটাকে সাজিয়ে লিখলেই হবে। তো আমরা স্কোয়ারগুলো ফার্স্টে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর রয়েছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এবার দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। চলো এবার 3 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে কস থিটা ইকুয়াল 0 হলে থিটা এর সাধারণ মান কত হবে। দেখো আমরা জানি কস থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা বের করার সরাসরি সূত্র রয়েছে, সাধারণ মান বের করার সরাসরি সূত্রটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এবার যদি আমরা এটাকে পাই বাই 2 দিয়ে গুণ করে দেই তাহলে 2n ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 2 ইন্টু 1। তো এখানে দেখতে পাচ্ছ 2 আর 2 কাটাকাটি গিয়ে থাকে n পাই প্লাস পাই বাই 2। তো আমাদের যদি সূত্রটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অপশন চেক করে দেখতে পারি। আমরা এখানে প্রত্যেকটা n এর জায়গায় 0 বসিয়ে অপশন চেক করে দেখতে পারি, তাহলেও কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে যদি n এর জায়গায় 0 বসানো হয় তাহলে 0 পাবো, cos 0 এর মান কিন্তু 1, তাহলে এটা হবে না। একইভাবে এখানেও 0 বসালে 0 আসে, তো এটাও হচ্ছে না। এখানে যদি আমরা 0 বসাই তাহলে পাবো পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 অর্থাৎ cos 90 এর মান কিন্তু 0। আমরা কিন্তু এভাবে বলতে পারি যে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সি। তাছাড়া সূত্র জানলে খুব সহজেই কিন্তু বের করা যায়। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছো। 4 নম্বর এমসিকিউটা এসেছে জটিল সংখ্যা থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পাওয়ার 4 প্লাস ডট ডট ওমেগা প্লাস 16 ওমেগা পাওয়ার 16 এর মান কত হবে। আচ্ছা, তো অঙ্কটি করার জন্য আমাদেরকে একটি সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, অর্থাৎ ওমেগার পাওয়ারে যখন 3-এর গুণিতক সেটা হতে পারে 3 অথবা ওমেগা পাওয়ার 6 অথবা ওমেগা পাওয়ার 9 ইত্যাদি, যদি ওমেগা পাওয়ার 3-এর গুণিতক থাকে তখনই আমরা বলতে পারি যে এর মানটা হবে 1। আরেকটি সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তো এবার যদি আমরা এই ধারাটাকে সম্পূর্ণ করি তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস রয়েছে ওমেগা পাওয়ার 4। আর এখানে আরেকটা জিনিস, যদি আমাদের ওমেগা পাওয়ার সামথিং থাকে, আমরা ধরে নিচ্ছি ওমেগা পাওয়ার হচ্ছে আমাদের 10, তো এটাকে আমরা কি করব 10কে 3 দিয়ে ভাগ করব। যেহেতু ওমেগা কিউবের মানটা 1, এজন্য ওমেগা পাওয়ার 10কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 1।
তাহলে ওমেগা পাওয়ার 10কে আমরা লিখতে পারি ওমেগা পাওয়ার 1 অর্থাৎ শুধু ওমেগা। একইভাবে যদি আমাদের কাছে থাকে ওমেগা পাওয়ার 16 তাহলে আমরা সেমভাবে 16কে 3 দিয়ে ভাগ করব। যত বড় সংখ্যায় থাকুক না কেন আমরা সেটাকে 3 দিয়ে ভাগ করব, এরপর ভাগশেষ যা থাকবে সেটাই পাওয়ারে লিখব। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের রয়েছে ওমেগা পাওয়ার 4। তো পাওয়ার 4কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 1। তো আমরা এখানে ওমেগা লিখতেছি। আচ্ছা, এবার খেয়াল করো প্রথম 3টা পদ লিখেছি, একইভাবে এর পরেরগুলো কিন্তু সবগুলো এখানে জোড় সংখ্যা হবে। এখানে রয়েছে স্কোয়ার, তারপরে 4, তারপরটা কিন্তু 6, 8, 12 এভাবে হবে। অর্থাৎ আমি যদি এর পরের ধারাটা লিখি সেটা হবে ওমেগা পাওয়ার 6 প্লাস ওমেগা পাওয়ার 8 প্লাস ওমেগা পাওয়ার 12। একইভাবে এর পরেরটা হচ্ছে ওমেগা পাওয়ার 14, তারপর হচ্ছে আচ্ছা এখানে একটা মিস্টেক করেছি, এখানে 6, 8, তারপর এটা হবে 10। তাহলে এখানে ফার্স্টে হবে ওমেগা পাওয়ার 12, তারপর হবে ওমেগা পাওয়ার 14, তারপর হবে ওমেগা পাওয়ার 16। আচ্ছা, তো আমাদের এখান থেকে এই পর্যন্ত ধারার সমষ্টি বের করতে বলেছে। তো খেয়াল করো আমাদের প্রথম যেই 3টা সেই 3টার যোগফল কিন্তু 0 আসে। একইভাবে আমরা যদি খেয়াল করি তাহলে এই 3টার যোগফলও কিন্তু 0 আসে, কারণ ওমেগা পাওয়ার 6 এটাকে আমরা 1 বলতে পারি। আমরা একটু আগে শিখেছিলাম ওমেগার পাওয়ারে যদি 3-এর গুণিতক থাকে সেটাকে আমরা 1 বলতে পারি। এরপর প্লাস ওমেগা পাওয়ার 8, 8কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 8কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 2 থাকে। অর্থাৎ ওমেগা পাওয়ার 8কে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার, ভাগশেষটাই পাওয়ারে বসবে। এরপর 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ 1 পাবো। তাহলে ওমেগা পাওয়ার 10কে আমরা বলতে পারি ওমেগা পাওয়ার 1 অর্থাৎ শুধু ওমেগা। তো দেখতে পাচ্ছ এই জিনিসটাই কিন্তু আমরা ফিরে পেয়েছি। তো এটার মানও কিন্তু 0ই হবে। একইভাবে যদি আমরা এটার মানও বের করতে চাই তাহলে ওমেগা পাওয়ার 12 এর মান হচ্ছে 1 প্লাস 14কে 3 দিয়ে ভাগ করলে থাকবে 2, তারপর 16কে 3 দিয়ে ভাগ করলে থাকবে ভাগশেষ থাকবে 1 অর্থাৎ শুধু ওমেগা। এইটার মানও কিন্তু 0 আসে। অর্থাৎ আমাদের বলতে পারি যে সম্পূর্ণ ধারাটির যোগফল হচ্ছে 0। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 5 নম্বর এমসিকিউটা এসেছে কনিক থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে x² প্লাস 4x প্লাস 4y ইকুয়াল 0 পরাবৃত্তটির শীর্ষবিন্দু কত হবে। আমরা জানি পরাবৃত্তের যে আদর্শ ইকুয়েশন সেটা হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y মাইনাস বিটা, যেখানে আলফা কমা বিটা হচ্ছে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো প্রশ্ন আমাদেরকে অ্যাকচুয়ালি শীর্ষবিন্দু অর্থাৎ আলফা কমা বিটা এর মানটাই বের করতে বলেছে। তো এর জন্য আমরা এই সমীকরণটাকে আদর্শ আকারে প্রকাশ করব। আচ্ছা, তাহলে আমরা কি করব, এক্সগুলোকে এক পাশে রাখবো, x² প্লাস 4xকে এক পাশে রাখবো, আর প্লাস 4yকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে মাইনাস 4y। আচ্ছা, এবার আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে a² প্লাস 2ab প্লাস b²। তো দেখতেই পাচ্ছ সূত্র মেলানোর জন্য কিন্তু আমরা এখানে অতিরিক্ত 4 যোগ করেছি। তো যেহেতু এক পাশে 4 যোগ করেছি আমাদেরকে অবশ্যই এই পাশেও 4 যোগ করতে হবে। আচ্ছা, এবার আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ x প্লাস 2 হোল স্কোয়ার। তারপর এখান থেকে y এর যে সহগ থাকবে সেই সহগটাকে কমন নিতে হয়। তো আমরা এখান থেকে -4 কমন নিব, তাহলে লাইনটা দাঁড়ায় y মাইনাস 1। তো আমাদের কিন্তু আদর্শ আকারে প্রকাশ করা শেষ। এবার খেয়াল করো x মাইনাস আলফা এর সাথে যদি আমরা x প্লাস 2 কম্পেয়ার করি তাহলে বুঝতে পারতেছি যে আলফা এর মানটা হচ্ছে -2 এবং বিটা এর মানটা হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা অর্থাৎ -2, 1। তো -2, 1 এই উত্তরটা কিন্তু আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 3টি বল p, √3p এবং p এই 3টি বল সাম্যাবস্থায় থাকলে প্রথম 2টি বলের মধ্যবর্তী কোণ কত হবে। তো 3টি বল সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে প্রথম 2টি বলের যে লব্ধি সেইটা তৃতীয় বলের সমান হবে। 3টি বল সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে যে কোনো 2টি বলের লব্ধি অবশ্যই তৃতীয় বলের মানের সমান হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে প্রথম 2টি বলের লব্ধির মানটা হবে তৃতীয় বলের সমান। অর্থাৎ আমরা যে সূত্র জানি r² ইকুয়াল টু p² প্লাস q² প্লাস
2pq ইন্টু হচ্ছে কজ আলফা। তাহলে এখানে লব্ধির মানটা হচ্ছে তৃতীয় বল অর্থাৎ পি স্কোয়ার প্লাস ইকুয়াল টু প্রথম বলটা হচ্ছে পি এবং দ্বিতীয় বলটা হচ্ছে √3p। তাহলে √3pকে স্কোয়ার করলে হবে 3p স্কোয়ার। একইভাবে এখানে কিউ এর জায়গায় আমরা বসিয়ে দিব √3p। আর আলফা মানে হচ্ছে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ, যেটা প্রশ্নে জানতে চেয়েছে। আচ্ছা, এবার আমরা কিন্তু দুই পাশ থেকে পি স্কোয়ার বাদ দিতে পারি, তাহলে এ পাশে 0 থাকবে আর প্লাস 3p স্কোয়ারকে এই পাশে পাঠালে হবে -3p স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এইখানে থাকবে 2√3 ইন্টু পি স্কোয়ার ইন্টু হচ্ছে কজ আলফা। তাহলে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছ পি স্কোয়ার কেটে দিতে পারি, তো যেহেতু গুণ আকারে কেটেছি তাহলে এখানে -3 থাকবে। এরপর 2√3 এখানে গুণ আকারে রয়েছে, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে, অর্থাৎ -3 ডিভাইডেড বাই 2√3 ইকুয়াল টু হচ্ছে কজ আলফা। এরপর যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে একটা 3 মানে হচ্ছে দুইটা √3। তাহলে √3 আর √3 কাটা যায়, উপরে কিন্তু একটা √3 থাকে, উপরে একটা √3 থাকে আর নিচে 2 থাকে, আর আগে থেকে আমাদের মাইনাস ছিল। আচ্ছা, এবার দেখো আমরা জানি যে cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, কিন্তু যেহেতু এখানে মাইনাস রয়েছে তার মানে আমরা বুঝে নিব যে আলফা এর অবস্থানটা দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদেরকে লিখতে হবে আলফা ইকুয়াল টু 180 মাইনাস 30। 2 নম্বর চতুর্ভাগকে আমরা প্রকাশ করে থাকি 180 মাইনাস থিটা দিয়ে। তো এখানে থিটা এর মানটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ cos 30 ডিগ্রি মানে কিন্তু √3/2। আচ্ছা, 2 নম্বর চতুর্ভাগে হওয়ার জন্যই আমাদেরকে 180 থেকে 30 বিয়োগ করতে হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাব 150 ডিগ্রি। তো এটি হচ্ছে আমাদের আলফা এর মান। তো 150 ডিগ্রি উত্তরটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। 7 নম্বর এমসিকিউটি এসেছে বহুপদী থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে x² + 5x + a = 0 সমীকরণের একটি মূল -2 হলে অপর মূলটি কোনটি হবে? তো আমরা ধরে নিচ্ছি অপর মূলটি হচ্ছে আলফা, অর্থাৎ একটা মূল আলফা আর একটা মূল -2। আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুটি মূলের যে যোগফল অর্থাৎ 2 -2 প্লাস আলফা, দুটি মূলের যোগফল ইকুয়াল টু আমরা লিখতে পারি -b/a, যেখানে a হচ্ছে x² এর সহগ অর্থাৎ 1 এবং b হচ্ছে x এর সহগ অর্থাৎ 5। তো এই মানগুলো আমরা এবার সূত্রের মধ্যে বসিয়ে দিব, তাহলে পাবো মাইনাস উপরে b অর্থাৎ 5 আর নিচে a অর্থাৎ 1, তাহলে এখানে থাকতেছে -5। এরপর আমাদেরকে আলফা এর মানটা বের করতে হবে, তাহলে -2 এ পাশে গেলে হবে +2 আর আগে থেকে ছিল -5। তো 2 - 5 করলে আমরা পেয়ে যাব -3। তো এটি হচ্ছে আমাদের অপর মূল, প্রশ্নে এটাই বের করতে বলেছিল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে -3। চলো এবার 8 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট ফাংশন অফ x dx ইকুয়াল টু e⁻x log x + c হলে ফাংশন অফ x কত? আচ্ছা, তো আমরা কি করব, এই পাশে যে ইন্টিগ্রেট রয়েছে এটাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে পাঠাই তাহলে কিন্তু সেটা ddx হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি যে ফাংশন অফ x ইকুয়াল টু হবে ddx e⁻x log x + c। এবার যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরের রাশিটাকে ddx করি তাহলেই কিন্তু ফাংশন অফ x পেয়ে যাব। আচ্ছা, তো এইটাকে ddx করতে গেলে দেখতে পাচ্ছ এখানে uv এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো ddx অফ uv এর সূত্র হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u, অর্থাৎ আমরা একবার u কে রেখে v কে ddx করব। তো log x কে ddx করলে পাবো 1/x, এরপর প্লাস v কে রেখে অর্থাৎ log x কে রেখে u কে অর্থাৎ e⁻x কে ddx করব। তো e⁻x কে ddx করলে কিন্তু আমরা e⁻xই পাবো। আচ্ছা, প্লাস রয়েছে c, এবার c কে যদি ddx করা হয়, c হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবককে ddx করলে কিন্তু 0 হবে। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা হচ্ছে এটা, আর এখান থেকে চাইলে কিন্তু আমরা e⁻x এটা কমন নিতে পারি। আচ্ছা, তবে উত্তরে খেয়াল করো সবগুলো উত্তরে কিন্তু e⁻x এর সাথে নিচে xটাও কমন নিয়েছে, তো আমরা এখানে e⁻x ডিভাইডেড বাই x এইটা একবারে কমন নিব, তাহলে এখানে থাকবে 1
প্লাস লগ এক্স থাকবে এখানে, ই পাওয়ার এক্স যেহেতু কমন নিয়েছি সেহেতু শুধুমাত্র লগ এক্স থাকবে। আরও খেয়াল করো এখানে কিন্তু আমরা অতিরিক্ত 1/x কমন নিয়েছি, এখানে কিন্তু 1/x ছিল না, তো ব্যালেন্স করার জন্য এখানে এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, ই পাওয়ার এক্স বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স লগ এক্স। তো দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 9 নম্বর এমসিকিউতে বলা হয়েছে y ইকুয়াল টু 3x এক্স অক্ষ এবং x ইকুয়াল টু 2 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো এটা আমরা চিত্র এঁকে সলভ করব। আমরা প্রথমেই x অক্ষ এবং y অক্ষ এঁকে নিচ্ছি, তারপর বলেছে y ইকুয়াল টু 3x। তো বুঝতে পারছো এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরল রেখা, এর চিত্র হবে এরকম। তো এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 3x রেখা, এরপরে x অক্ষ আমরা অলরেডি এঁকে ফেলেছি এটা। তারপরে বলেছে x ইকুয়াল টু 2 রেখা, তো x ইকুয়াল টু 2 রেখা তার মানে হলো y অক্ষের সমান্তরাল একটা রেখা, অর্থাৎ এটা। আচ্ছা, আর এখানে কিন্তু আমরা x অক্ষ বরাবর 2 ঘর গিয়েছি, অর্থাৎ এই পয়েন্টে আমাদের x এর মানটা হচ্ছে 2, তাহলে বলতে পারি আমাদের এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 2। আচ্ছা, এবার আমাদেরকে যে আবদ্ধ ক্ষেত্রফল অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এটা কিন্তু একটা ত্রিভুজ। তো ত্রিভুজ ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদেরকে এবার জাস্ট উচ্চতা অর্থাৎ এই মানটা বের করতে হবে। আচ্ছা, তার জন্য এই ছেদবিন্দুটা বের করতে হবে। তো এই ছেদবিন্দু হচ্ছে এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু 3x রেখার ছেদবিন্দু। আচ্ছা, এবার যদি আমরা 2 এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে 3 গুণ 2 অর্থাৎ 6। তাহলে আমাদের এই বিন্দুটা হচ্ছে 2,6, আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,6। তাহলে বুঝতে পারতেছে আমাদের যে উচ্চতা তার মান হচ্ছে 6। তাহলে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ আর 2 কাটাকাটি গেলে থাকে 6 বর্গ একক। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। 10 নম্বর এমসিকিউতে বলা হয়েছে √3 সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বোচ্চ মান কত। তো সর্বোচ্চ মান বের করার জন্য এটাকে আমরা একবার ডিডিএক্স করে ফেলব। তো এটা যেহেতু থিটা এর ফাংশন, তো এটাকে আমরা ধরে নিচ্ছি ফাংশন অফ থিটা ইকুয়াল টু √3 সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা, তো এবার এটাকে আমরা একবার থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখতে পারি ফাংশন প্রাইম থিটা সমান সমান √3 সাইন থিটাকে ডি থিটা করলে আসবে কস থিটা, এরপর কস থিটাকে ডি থিটা করলে আসবে মাইনাস সাইন থিটা। আমরা জানি সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের জন্য ফাংশন প্রাইম থিটা এর মানটা কিন্তু 0 হয়। তো এখান থেকে আমরা একটা থিটা এর মান বের করব। আচ্ছা, তাহলে √3 কস থিটা মাইনাস সাইন থিটাকে এই পাশে পাঠিয়ে দিলে হবে প্লাস সাইন থিটা। এরপর এখানে কস থিটা গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। তো এ পাশে যদি আমরা ভাগ করে দিই তাহলে হবে সাইন থিটা বাই কস থিটা, আর সাইন থিটা বাই কস থিটা এর মান হচ্ছে টেন থিটা। তো এবার দেখো √3 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম টেন থিটা। আমরা জানি যে 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, তাহলে কিন্তু ইজিলি বলতেই পারি যে থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা থিটা এর মানটা পেয়ে গেলাম। এবার যদি আমরা থিটা এর মানটা প্রদত্ত ফাংশনে বসিয়ে দিই তাহলেই কিন্তু সর্বোচ্চ মানটা পেয়ে যাব। তাহলে ফাংশন অফ 60 ডিগ্রি, অর্থাৎ আমরা এই প্রত্যেকটা থিটা এর জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিব। তাহলে √3 ইন্টু সাইন 60 ডিগ্রি, যার মান হচ্ছে √3/2 প্লাস কস থিটা অর্থাৎ কস 60 এর মান হচ্ছে হাফ। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে √3 গুণ √3 করলে আসবে 3/2 প্লাস হাফ, আর এখানে লসাগু করলে নিচে আসবে 2, উপরে আসবে 3 প্লাস 1 অর্থাৎ 4। এবার 4/2 করলে আমরা পেয়ে যাব 2। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় সর্বোচ্চ মান, অর্থাৎ বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। 11 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সি এর মান কত হলে মূলবিন্দুতে y ইকুয়াল টু cx ইন্টু 1 প্লাস এক্স বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো যেহেতু স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে প্রশ্নে স্পর্শকের ঢাল দেওয়া রয়েছে। আমরা জানি স্পর্শকের ঢাল
ঢাল বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে m = tan থিটা, যেখানে থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 30। এবার tan 30 এর মান হচ্ছে 1/√3, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম স্পর্শকের ঢাল = 1/√3। এবার যেহেতু বক্ররেখার সমীকরণ দেওয়া রয়েছে, এখান থেকে আমরা dy/dx বের করতে পারি, আর সেখান থেকেও কিন্তু ঢাল বের করা যায়। তো আমাদের যে y দেওয়া রয়েছে সেটা হচ্ছে cx × 1 + x। তো এটা গুণ আকারে রয়েছে, আমরা এখানে গুণ করে দিব, গুণ করলে হবে cx + cx²। এবার দুই পাশে dy/dx অর্থাৎ ddx করব দুই পাশে, তাহলে cx কে ddx করলে পাবো c, প্লাস c এর জায়গায় c থাকবে, x² কে ddx করলে আমরা পাবো 2x। আচ্ছা, এবার আমাদের যে স্পর্শকটা সেটা হচ্ছে মূল বিন্দুতে, এজন্য আমরা ঢালটাও বের করব মূল বিন্দুতে। তাহলে x এর জায়গায় আমাদেরকে 0 বসাতে হবে। আমরা যদি এখানে 0 বসিয়ে দিই তাহলে কিন্তু এই পুরোটাই 0 হয়ে যাবে, অর্থাৎ c + 0 = c পাবো। তাহলে বক্ররেখার সমীকরণ থেকে আমরা ঢালের মানটা পেলাম c, আর আমাদের যে অ্যাঙ্গেল দেওয়া ছিল সেখান থেকে আমরা পেয়েছি 1/√3। তো এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ঢাল, সুতরাং আমরা বলতে পারি শর্তমতে c = 1/√3। প্রশ্নে আমাদেরকে c এর মানটাই বের করতে বলেছিল। আর এই সকল ম্যাথে আমরা কিন্তু শর্টকাটেই বলতে পারি যে যেই কোণ দেওয়া থাকবে আমরা সেটা 10 করব। তো tan 30 করলে 1/√3 আসে, c এর মানটা 1/√3 হবে। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। 12 নম্বর এমসিকিউটি এসেছে বৃত্ত থেকে। প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্ত x = 0, y = 0, x = a এবং y = a এই সমীকরণগুলিকে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ কোনটি হবে? তো দেখো, x = 0 বলতে বোঝায় y অক্ষ, আর y = 0 বলতে বোঝায় x অক্ষ। আমরা যদি চিত্রটা আঁকি তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। আচ্ছা, তারপর বলেছে x = a। তো x = a বলতে বোঝায় y অক্ষের সমান্তরাল একটি রেখা, আমরা ধরে নিচ্ছি এটা। তারপর এসেছে y = a, তো এটা হবে x অক্ষের সমান্তরাল একটি রেখা, আমরা ধরে নিচ্ছি রেখাটা হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা কিন্তু 4টি রেখা এঁকে ফেললাম। আর এখানে লক্ষণীয় যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা যেহেতু x অক্ষ, এটা যেহেতু y অক্ষ, তো x অক্ষ এবং y অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেটা হয় মূল বিন্দুতে। আচ্ছা, এবার আমাদেরকে এমন একটি বৃত্তের সমীকরণ বের করতে বলেছে যেটা এই 4টি রেখাকেই স্পর্শ করে। তাহলে আমাদের বৃত্তটা হবে ঠিক এরকম। আচ্ছা, আমাদের এই রেখাটা ছিল x = a এবং এই রেখাটা ছিল y = a। তো এটা যেহেতু x = a রেখা, তার মানে কিন্তু বলতে পারি যে আমাদের এতটুক হচ্ছে a, অর্থাৎ আমাদের যে বৃত্তের ব্যাস সেটাও কিন্তু a হবে। তাহলে বলতে পারি যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a/2। একইভাবে আমাদের x অক্ষ থেকে এই পর্যন্ত এটাও কিন্তু a পরিমাণ। আচ্ছা, আমাদের কেন্দ্র হচ্ছে এইখানে অবস্থিত। তো খেয়াল করো, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a/2, a/2। এতটুকু যেহেতু a, তাহলে এতটুকু হচ্ছে অর্ধেক, তাহলে কিন্তু a/2 হবে। তার মানে আমাদের যে কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে a/2, a/2। এবার কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে আমরা খুব সহজেই বৃত্তের সমীকরণটা বের করতে পারি। বৃত্তের সমীকরণটা হবে x - a/2² প্লাস y - a/2² = a/2²। আমরা x - h² প্লাস y - k² = r², এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। এবার আমরা এখানে জাস্ট নর্মালি a - b² এর সূত্র অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করব। সূত্রটা হচ্ছে a² - 2ab প্লাস b²। তো এটাকে স্কোয়ার করলে পাবো a²/4। একইভাবে এখানে সূত্র করতে হবে a² - 2, তারপর হচ্ছে a, তারপর হচ্ছে b প্লাস b², অর্থাৎ a²/4। সমান চিহ্নের এ পাশেও কিন্তু আমাদের হবে a²/4। তো দেখতেই পাচ্ছ এই a²/4 এবং এই a²/4 কিন্তু কাটাকাটি যায়। আচ্ছা, তারপর যদি আমরা সাজিয়ে লিখি তাহলে x² আর y²টাকে আগে লিখতেছি, তাহলে x² প্লাস y², এরপর এই 2 এবং এই 2 কিন্তু কাটাকাটি যায়, তাহলে হয় -ax।
তারপর এখানের 2 এবং এখানের 2 কাটাকাটি যায়, থাকে -ay, আর এখানে আমাদের একটি a²/4 অবশিষ্ট থাকে =0। আমাদের অঙ্কটা প্রায় শেষ। এবার জাস্ট দেখো, এখানে যেহেতু ভগ্নাংশ রয়েছে, 4 রয়েছে নিচে, তো ভগ্নাংশ না রাখার জন্য আমরা সবাইকে 4 দিয়ে গুণ করব। তাহলে হবে 4 × x² + y²। আর এখান থেকে দেখো, আমরা একটা কাজ করি, একবারে করি। এখান থেকে এটা থেকে আর এটা থেকে কিন্তু -a কমন যায়, তো -a যদি কমন নেওয়া হয় তাহলে লাইনটা হয় x + y, আর একই সাথে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম। তারপর প্লাস এটার সাথে 4 গুণ করলে কিন্তু 4 থাকবে না, থাকবে শুধুমাত্র a² = 0। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এই উত্তরটা দেখতে পাচ্ছ আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। তো বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। 13 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 10 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন হতে একটি পাথরের টুকরো ফেলে দেওয়ায় 10 সেকেন্ড পর সেটা মাটিতে পড়ে। পাথরটি ফেলে দেওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল? আচ্ছা, উচ্চতা বের করার যে সূত্র h = ut ± ½ gt²। আচ্ছা, তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে পাথরটি ফেলে দেওয়ার সময় বেলুনের উচ্চতা কত। আমরা যদি বের করি যে পাথরটি যখন ফেলে দিচ্ছিলাম তখন পাথরের যে উচ্চতা বেলুনের কিন্তু সেম উচ্চতায় ছিল। আচ্ছা, তো আমরা এখানে পাথরের ইনফরমেশনগুলো, মানগুলো এখানে বসাবো। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আদিবেগ দিতে হবে। তো আমাদের এখানে বেলুনের আদিবেগ দেওয়া রয়েছে 10 মিটার/সেকেন্ড। তো দেখো, পাথরটি যেহেতু বেলুনের মধ্যেই ছিল, এজন্য বেলুনের যে বেগ হবে পাথরের কিন্তু সেই একই বেগ হবে। আচ্ছা, এবার এই বেগটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। পাথরটা যেহেতু নিচের দিকে নামছে, সেজন্য আমরা নিচের দিকে পজিটিভ ধরবো এবং উপরের দিককে আমরা নেগেটিভ ধরবো। এজন্য আদিবেগের মানটা 10 বসানোর সময় এটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, এজন্য আমরা এখানে বসাবো -10। ইউ এর মানটা বসালাম -10। এরপর পাথরটির ভূমিতে পড়তে সময় লেগেছে 10 সেকেন্ড, এজন্য এখানে টি এর মানটা বসালাম 10। আচ্ছা, এরপর পাথরটা কিন্তু নিচের দিকে পড়তেছে। আমরা জানি নিচের দিকে পড়লে তখন কিন্তু জি এর চিহ্নটা প্লাস নিতে হয়, +12 × জি হচ্ছে 9.8, এরপর আবার টি এর মানটা হচ্ছে আমাদের 10, তাহলে 10² এরপর জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করলেই অঙ্কটা শেষ। তো দেখতে পাচ্ছ 10 × 10 করলে আমরা পেয়ে যাব -100 প্লাস এখানে 9.8 এর সাথে হাফ গুণ করলে আমরা পাবো 4.9 × 10কে স্কোয়ার করলে আমরা পাবো 100। আচ্ছা, তারপর -100 প্লাস 4.9 আর 100 গুণ করলে আমরা পাবো 490। এবার 490 থেকে যদি 100 বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো 390 মিটার। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় উচ্চতা, অর্থাৎ বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ফাংশন অফ x = x + 3, g অফ x = x² + 3x + 4 হলে f অফ g অফ 2 এর মান কত? আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে যে f অফ g অফ 2, এটা মানে হচ্ছে ফাংশন অফ x এর ভিতরে আছে g অফ 2, অর্থাৎ আমরা লিখতে পারি f এর ভিতরে আছে g অফ 2। তো বুঝতে পারতেছো, ফার্স্টে আমাদেরকে g অফ 2 এই মানটা বের করতে হবে। আমাদের দেওয়া আছে g অফ x = x² + 3x + 4। এখান থেকে যদি আমরা g অফ 2 বের করতে চাই তাহলে x এর জায়গাতে 2 বসাতে হবে। তাহলে আমরা পাই 2² + 3 × 2 + 4। তো 2কে স্কোয়ার করলে হয় 4, প্লাস 3 × 2 = 6 প্লাস 4, সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাই 14। এবার আমাদের দেওয়া রয়েছে ফাংশন অফ x = x + 3। আচ্ছা, এখান থেকে আমাদের বের করতে হবে f অফ g অফ 2, আর আমরা কিন্তু চাইলে g অফ 2 না লিখে একবারে ফাংশন অফ 14 লিখতে পারি। g অফ 2 এর জায়গায় আমরা এর মানটা 14 বসিয়ে দিলাম। তাহলে এবার x এর জায়গাতে কিন্তু 14 বসাতে হবে। তাহলে এখানে পেলাম 14 প্লাস 3 যোগ করলে পেয়ে যাব 17। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এই উত্তরটা প্রথম অপশনেই রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ।
15 নম্বর এমসিকিউতে এসেছে ভেক্টর থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 2i ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং i প্লাস জে প্লাস কে ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, সেটা হচ্ছে i ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এবং দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, যার মান i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, এবার আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফল এর সূত্র হচ্ছে এ ডট বি, এর সূত্র হচ্ছে এ বি কস থিটা, যেখানে এ মানে হচ্ছে এ ভেক্টরের মান এবং বি মানে হচ্ছে বি ভেক্টরের মান, আর থিটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তো আমাদের কিন্তু প্রশ্নে থিটা এর মানটাই বের করতে বলেছে। তো এখান থেকে আমরা বলতে পারি কস থিটা ইকুয়াল টু এ বি গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, তারপর কস থিটা ইকুয়াল টু উপরে আমরা ডট গুণ করে দিব। তো ডট গুণ করার নিয়ম হচ্ছে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করতে হয়, তাহলে 2 আর 1 গুণ করলে আমরা পাবো 2 একে 2। এরপর এখানে যে এর সহগ নেই, তার মানে হচ্ছে 0, তো 0-র সাথে 1 গুণ করলে 0 হয়, সেটা লেখার প্রয়োজন নেই। এখানে কে সহগ হচ্ছে -3 আর এখানে হচ্ছে 1, তাহলে -3 আর 1 গুণ করলে পাবো -3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে এ ভেক্টরের মান। তো মান বের করার নিয়ম হচ্ছে আই জে কে প্রত্যেকটা সহগের স্কোয়ারের যোগ করতে হয়। তো এখানে আই এর সহগ হচ্ছে 2, 2কে স্কোয়ার করলে আমরা পাবো 4, এরপর যোগ কে ক্যাপের সহগ হচ্ছে -3, -3কে স্কোয়ার করলে আমরা পাবো 9, এরপর ইন্টু বি ভেক্টরের মান হচ্ছে আই ক্যাপের সহগ স্কোয়ার অর্থাৎ 1 প্লাস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটারই সহগ 1 করে, তাহলে প্রত্যেকটাকে স্কোয়ার করলে হবে 1 হবে। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে 2 - 3 করলে পাবো -1, আর নিচে আসবে রুট 9 আর 4 13, ইন্টু 3টা 1 যোগ করলে আমরা 3 পাবো। তাহলে কিন্তু দেখো আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের -1 ডিভাইডেড বাই 13 আর 3 গুণ করলে আমরা পেয়ে যাব 39, 13 আর 3 গুণ করলে আমরা পেয়ে যাব 39। এখানে আমাদের ছিল কস থিটা, এখান থেকে যদি থিটা বের করতে চাই তাহলে কসকে এই পাশে পাঠিয়ে দিলে হবে কস ইনভার্স। তাহলে ফাইনালি দুইটা ফ্যাক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কস ইনভার্স -1 ডিভাইডেড বাই রুট 39। তো এই উত্তরটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে পারমিউটেশন শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত রকমে সাজানো যেতে পারে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে যেই ব্যঞ্জনবর্ণ রয়েছে সেগুলোকে আমরা কত উপায়ে সাজাতে পারি। তো ব্যঞ্জনবর্ণগুলো হচ্ছে পি, আর, এম, তারপর হচ্ছে টি, টি এবং এন। কারণ আমরা জানি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল, বাকি সবগুলোই কিন্তু কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ। তো আমরা এখানে মোট 6টি অক্ষর পেয়েছি। তো এই 6টি অক্ষরকে কত উপায়ে সাজানো যেতে পারে প্রশ্নে এটাই জানতে চেয়েছে। তো আমরা জানি যে 6টি অক্ষরকে আমরা মোট 6 ফ্যাক্টোরিয়াল এতটি উপায়ে সাজিয়ে লিখতে পারি। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু একই বর্ণের অর্থাৎ একই বর্ণ কিন্তু রিপিট হয়েছে, অর্থাৎ একই বর্ণ দুইবার রয়েছে। তো যদি কখনো রিপিট হয় তাহলে অক্ষরটা যতবার থাকবে সেই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়। তো এখানে যেহেতু টি বর্ণটা দুইবার রয়েছে, এজন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। তাহলে এই শব্দটিকে আমরা মোট এতগুলো উপায়ে সাজিয়ে লিখতে পারি। আচ্ছা, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 এভাবে 1 পর্যন্ত। যেই সংখ্যার মধ্যে ফ্যাক্টোরিয়াল থাকবে আমরা জাস্ট সেই সংখ্যার পিছনের সংখ্যাগুলো লিখতে থাকবো 1 পর্যন্ত। একইভাবে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1। তাহলে এখানের 2 আর এখানে 2 কিন্তু কাটাকাটি যায়। এবার যদি আমরা এইখানে ক্যালকুলেশন করতে চাই তাহলে 4 5 20 আর 3 20 60, তাহলে আমরা পেলাম 6 গুণ 4 5 20 3 20 60,
অর্থাৎ 6 গুণ 60। এবার 6 আর 60 গুণ করলে হবে 360। আচ্ছা, এবার একটা খেয়াল করো, প্রশ্নে কিন্তু একটি কথা বলা আছে। প্রশ্নে বলা আছে বর্ণগুলোকে পুনরায় কত রকমে সাজানো যেতে পারে। অর্থাৎ প্রশ্নে যেভাবে সাজানো আছে সেভাবে আর সাজাতে পারবো না। অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটা উপায় বাদ দিতে হবে। এই উপায়টা বাদ দিয়ে আমরা যত উপায়ে সাজাতে পারি সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা মোট 360 উপায় সাজাতে পারি, এখান থেকে একটি উপায় বাদ দিতে হবে। অর্থাৎ মোট উপায় হবে 360 মাইনাস 1 অর্থাৎ 359। তাহলে আমরা পুনরায় মোট 359 উপায়ে সাজাতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। আশা করি সবাই সবগুলো এমসিকিউ এর ব্যাখ্যা বুঝতে পেরেছো। কেউ যদি কোনো এমসিকিউ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।